হ্যাঁ, তুমি কথাটা খুব একটা বলতে বলনি মন্ত্রী। এতে রাজ্যবাসীরও উপকার হবে আর রাজকোষেরও খুব একটা চাপ পড়বে না। তাহলে মহারাজ এটা সব ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিই। এই না আমার মুখে মুখে ক্লাব এড়িয়ে যাও বলছি আমার চোখের সামনে থেকে। তোমায় আর দেখতে চাই না। আমি আবার কি করলাম মহারাজ? বললে মানে কি বলতে বাকি রাখলে শুনি? আপনি অপরাধ নেবেন না মহারাজ, সেনাপতি তো চুপ একদম চুপ। তুমি মরছি নিচের জ্বালায় আর তুমি ওই ভাই বলে আমার মাথা বিগড়ে দিতে চাইছো? মহারাজ রেগে আগুন, ছিলেন ঠান্ডা, এই তো মুখে হাসি ছিল, এখন হাতে ঠান্ডা। দিলে কবি কি আমায় অপমান করলে? যাও এক্ষুনি তোমরা সবাই দূর হয়ে যাও আমার সামনে থেকে। কাউকে চাই না এই মুহূর্তে। রাজসভা আমি শূন্য দেখতে চাই। বলি আজ টান নেব আর। যাও বলছি। That's right. Yeah. একটু শান্তি ওই ভেবেছিলাম রাজসভায় করবো তাই রে নাই রে, রাজা দিলেন ঘর ধাক্কা, এখন সবাই বাইরে। এটা তোমার জন্য, তুমি তো ব্যবহারটা এমন কবিতা বললে। কেন এইভাবে চড়ছেন মন্ত্রী মশাই? দোষ তো আপনারও। আপনি তো কি একটা বলে রাজা মশাইয়ের মাথা গরম করেছে। আমি আর কি বলেছি? আমি মহারাজ তো সেনাপতির ওপর রেখে গেলে। আরে বাবা, আমি আবার কি করলাম? পণ্ডিত মশাই কি সব বলে দিলেন? তাইতে মহারাজ আমার নামে একটা অসাধু বাক্য তুললে আমি কিন্তু এ কি কাণ্ড! কৃষ্ণনগর রাজসভার সভারত্নরা বাইরে বের হয়ে কি দূর শুরু করলেন। মহারাজ সবাইকে একসাথে ঘাড় ধাক্কা দিয়েছে। ওরে বাবা, এতগুলো ঘাড়ে রাজামশাই একসাথে ধাক্কা দিলেন কিভাবে? আচ্ছা, দোষটা কি করলো? দোষ করেছি ও, টেস্ট করেছি ও। দোষ করেছে ও। দোষ করেছি ও। এবারেও কেউ একমত হতে পারতেন না। কে দোষ করেছে? আচ্ছা বেশ, কি হয়েছে কেউ একটা খুলে বলুন দেখি। আমি বলছি, এ মহারাজ বেশ খোশ মেজাজি ছিলেন, কিন্তু হঠাৎ এই কাণ্ড, এ তো ভারী অদ্ভুত রোগ মনে হচ্ছে। মহারাজের আচমকা মাথায় রক্ত চড়ে গেল নাকি? হ্যাঁ, মহারাজ আপনাদের রাজসভায় ডেকেছেন। ওরে বাবা না, যাবো না গো আমি, আমার কাছে আমার প্রাণ সব ছেড়ে দামি। আমিও যাব না, নির্ঘাত মহারাজ কর্তার নিচেই ডাকছেন। আমিও যাব না গোপাল। আমার প্রাণের বড় মেলা। আচ্ছা, এটা কি কোনো কথা হলো? প্রাণের মায়া তার নেই বলুন তো? আর মহারাজ যে গর্দান নিতেই ডাকছেন তার কি কোনো মানে আছে? অন্য কারণই তো হতে পারে। তুমি কি করে বুঝলে? হ্যাঁ, বুঝতে পারিনি, তবে আন্দাজ করেছি। তোমাদের কথাতেই শুনলাম মহারাজ খোশ মেজাজেই ছিলেন, সহসা রেগে গেছে। আবার যে সহসা খোশ মেজাজেই ফেরেননি, তাই কি বলা যায়? এটা তুমি বলনি তো বন্ধু, জনসবে বিরিয়ানি রাজসভার ছন্দ। আর এরপর আলিস বেশ এত দেরি করলে কেন? বাকিরা তো ভাই। তারা আসছেন মহারাজ। আপনি তাদের ডেকেছেন, তাদের ঘাড়ে কটা মাথা যে তারা আসবেন না। কিন্তু মহারাজ, আমি অন্য কথা ভাবছি। কি কথা বল? আপনি নাকি সভায় আজ হঠাৎ সবার উপরে রেগে গিয়ে তাদের সভা থেকে বের করে দিয়েছেন মহারাজ। এ কি সত্যি মহারাজ? আরে তা না গোপাল, সেবারও আমি সবার সাথে একযোগে একটা রসিকতা করছিলাম। আমি দেখছিলাম সবাই আমার রসিকতা কেমন দেখতে পায়। তাই নাকি? আসলে তুমি ছিলে না বলেই এরা কেউ আমার রসিকতা করতে পারেনি। এ কি সত্যি মহারাজ? আপনি সত্যি আমাদের উপর রাগ করেননি? কি এই সব কিছুই আপনার রসিকতা ছিল? ও মা, তাই নাকি মহারাজ? এই যে আপনি শুনিয়ে দিলেন কথা কড়া কড়া, সব কিছুই ছিল আসলে সব মজা করা। আবার যত সব বাজে বকছো তোমরা। এত কথা কেন? তোমরা কেউ আসলে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার যোগ্য নাও। যাও যাও, দূর হয়ে যাও। কিন্তু মহারাজ, এই যে আপনি বললেন। তুমি সবার আগে যাও তো। তুমি হলে সব নষ্টের পর। আমার আর ভালো লাগছে না। যাও। জব
কি বুঝছেন? দাদা, আমি তো সবই ঠিক দেখছি ডাক্তার। হ্যাঁ, এটা ঠিক যে গাড়ির গতি যে চঞ্চল গতি, তবে তা তো হতেই পারে বাকি সবটাই ঠিকই আছে। তাহলে এমন হচ্ছে কেন? মহারাজ এইভাবে যখন তখন রেগে যাচ্ছে কেন? আজ শুনলাম আপনাদের সভা থেকে দুবার বের করে দিয়েছেন, আবার ফিরিয়ে এনেছেন। হুম, হুম, হুম। আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি, আর মহারাজের কিঞ্চিত বিশ্রামের দরকার। হ্যাঁ, আমার মাথা আর আমার নিজে বলি আমি বিশ্রাম নিলে রাজকার্যকে চালাবে শুনি তুমি, নাকি ওই অপরমার ঠিকই মন্ত্রী? আমার নিশ্চয়। আর আমার কথা বলতে ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। ব্যাপারটা কি বুঝলে গোপাল? রাজবৈদ্য তো মহারাজকে দেখতে রাজবাড়িতে গেছেন, কি মনে হয়? গতকালও আমি যখন বাগানে গেলাম, গোপাল, তোমার কি মনে হয় মহারাজকে কোন রেগে করেছে? এই রেগে যাচ্ছেন, আবার এই মাথা ঠান্ডা হয়ে গিয়ে ডেকে পাঠাচ্ছেন। আমি বলি গোপাল, তখন সবার সামনে বলিনি বটে, তো এখন তোমার সামনে স্বীকার করতে বাধ্য নেই। কি কথা বিজ্ঞানী? মহারাজের এই রাগের কারণ হয়তো আমি। আমার মনে হয় আমার দোষে উনি এরকম বারবার রেগে যাচ্ছেন। কেন? আসলে মহারাজ আমাকে একটা মাথা যন্ত্রণা সারার ওষুধ আবিষ্কারের দায়িত্ব দিয়েছিলেন, তো আমি অনেক চেষ্টা করেও সেই ওষুধটা আবিষ্কার করতে পারিব। যেটা আবিষ্কার করেছি তাতে সেরকম কাজ হচ্ছে না। আমার মনে হয় ওরা আমার মাথা ব্যথা থেকে এরকম হচ্ছে। সে যাই হোক, তুমি কিছু একটা পয়েন্ট পয়েন্ট মহারাজের ওষুধ কিভাবে সারানো যাবে সেটা নিয়ে কিছু একটা ভাবেন। ভাবতে তো হবে। আজ সন্ধ্যাবেলায় তুমি তোমার বাড়িতে বাকি সভাসদদের ডেকে আন, আমি সমাধান সঙ্গে নিয়ে সময় মতো চলে আসবো। আচ্ছা বেশ, তাই হবে। আমি এক্ষুনি বাকিদের খবর নিয়ে দিচ্ছি। আর বিজ্ঞানী, একটু এদিকে এসো তো, একটা কথা আছে। বস, বলি এইভাবে করলে কি মহারাজের ব্যবস্থা এড়ে যাবে? আর সারবে না। আর যে এক কাজ করি, কিছুটা আলু আর ছোলা সেদ্ধ করে না সাথে নুন আর লঙ্কার গুঁড়ো আর লেপ দিয়ে মেখে আজ কাবলি বানিয়ে দিই, কি বলো? হ্যাঁ, দাও দাও দাও, মন্দ হয় না। মহারাজের মন উচ্চাটন, তার কি কারণ? মাঝে মাঝে আসছেন আর মহারাজ রেগে আঙুল হয়ে যাচ্ছেন, আবার যেই সে ব্যামো ঠিক হয়ে যাচ্ছে মহারাজ সেই আগের মতন। তার উপর আবার সভাসদেরা মনে করছে তাদেরও কোনো দোষ আছে। তাহলে দুয়ে দুয়ে চার করতে হবে, কিন্তু কিভাবে কিভাবে কিভাবে? এই না, আলু কাবলি খেয়ে পেট ঠান্ডা করে নাও দেখি। হ্যাঁ, বেশ কিছুদিন আগে বিজ্ঞানী লেবুর রসের জাদুর কথাই তো বলছিল। হ্যাঁ। আচ্ছা গিন্নি, তুমি তোমার বিয়ের সময় তোমার বাবার মুদির দোকানের একটা কাঠের ছোট বাক্স পেয়েছিলে না, যাতে শ্বশুর মশাই ইয়ফর রাখতেন? মা, সে বাক্স তো ঝুলকালি দেখে আছে গো, আগে তোমার কি হবে? ঝুলকান লেগেছে? ও বাবা বাবা বাবা, তাতে তো আমার কাজ আরো ভালো হবে। চাও চাও চাও, নিয়ে এসো দেখি। আমি ততক্ষণে বেশ খানিকটা অদৃশ্য কালি বানিয়ে ফেল। আমি তো বলছি মহারাজের অনুরোধে কোনো উদ্বেগ ছাড়া আর কোনো সমস্যাই নেই মহারাজ। তাহলে মহারাজ আমাদের এই কোটপাতন কেন না যাচ্ছেন শুনি মস্করা করে? তাই তো উত্তর জানা চাই। আর এই যে এত জরুরি তলব পাঠিয়ে গোপাল আমাদের ডেকে পাঠালো, তার তো টিকিও দেখা নেই। গোপাল কি করবে শুনি? যে রোগ আদপেই নেই সেই রোগ কিনা ওই গোপাল ছাড়াবে? আমার তো বিশ্বাসই হয় না।
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে অকুলাতে, তাই না মন্ত্রী মশাই? ফেরে গোপাল, মহারাজের রোগ সারাবার কোনো উপায় ফেরে? আচ্ছা গোপাল, রাজবৈদ্য বলেছেন মহারাজের কোনোই অসুখ নেই, আর তুমি কি সারাবে শুনি? হ্যাঁ, রোগ হয়তো রাজবৈদ্য মশাই ধরতে পারেননি, কিন্তু কিছু তো আছেই যার জন্য মহারাজ এমন আচরণ করছেন, তাই না? আপনি বলো না মহারাজ এমন কেন করছেন, আর কি তার সমাধান? এক এক করে বলি। আমি ভেবে দেখলাম এর জন্য আমরাই দায়ী। একই আমরা সবাই কোনো না কোনো সময়ই মহারাজের রাগের কারণ হয়েছি, তাকে আঘাত দিয়েছি, বিষণ্ণ করেছি। ইচ্ছে করে করিনি হয়তো, কিন্তু করেছি। আর মহারাজ সেই সব কথা কে চাপা দিয়ে রেখেছে। অতীতে সেই সব ভুলের কারণেই মহারাজ এমন করছে। আমার তো তাই মনে হয় সেনাপতি। আচ্ছা আচ্ছা, তর্কের খাতিয়ে যদি তাই ধরে নিতি, তাহলে এখন আমাদের কি করণীয়? আমরা তো কাল যন্ত্রাচারে অতীতে ফিরে যেতে পারবো না, যে সেই সব ভুলগুলো শুধরে দেবো। তা হয়তো হবে না, কিন্তু কিংকর্তব্য বিমূঢ় বাবার আদেশ যদি মানি, তাহলে এই সমস্যার সমাধান সম্ভব মন্ত্রী মশাই। কি বললি? বাবা, কি কর্তব্য বিমূঢ়? সে আবার কি গোপাল? আছেন একজন জ্ঞানী ব্যক্তি, আমার খুব পরিচিত। তার দেওয়া একটা উপদেশ আমার জানা আছে। আমার বিশ্বাস তাতে মহারাজের এই সমস্যার সমাধান হয়ে যাবে। কি করে শুনি? এর কালি হলো অদৃশ্য কাল। কলম দিয়ে অদৃশ্য কালিতে কাগজের উপর লিখতে কি লিখতে হবে? লিখতে হবে যে মহারাজের সাথে অতি সাম্প্রতিক কালে আমরা যা যা অন্যায় করেছি তাই লিখতে হবে। কোনো মিথ্যে কথা লেখা যাবে না। তবে চিন্তা নেই, অদৃশ্যকাল, ফলে কেউ কারো লেখা পড়তে পারবে না। এইবার এই কাগজ ভাঁজ করে ফেলে দিতে হবে এই বাক্সে। বাক্সে তালা, তার চাবি থাকবে মন্ত্রী মশাইয়ের কাছে। আবার আমার কাছে কেন? পরে যাতে কোনো সন্দেহ না করেন, যা সন্দেহবাদী না বলে এইবার এই বাক্স সারা রাত নদীর ধারে বটতলায় পড়ে থাকে, চাঁদের আলো পান করবে। তারপর সকালে আমরা সবার সামনে এই বাক্স ফেলে দেব নদীর জলে। সবার অন্যায় সারা রাত চাঁদের আলো পান করে শুদ্ধ হয়ে এসে যাবে নদীর জল। ব্যাস, ব্যাস, আমরা সবাই পাপিষ্ট হয়ে যাবো। একদম সবাই শুদ্ধ হয়ে যাবে, আর মহারাজের ব্যায়ামও সেরে যাবে। কিন্তু তুমি কোনো চালাকি করছো না তো গোপাল? অদৃশ্য কালিতে লেখার সাথে আমি আর কোন চালাকি করবো মন্ত্রী মশাই? দেখ, আমি একটা কাগজে লিখছি। কি কিসে বোঝা যাচ্ছে? সত্যি তো কিছু বোঝা যাচ্ছে না যে আদৌ কিছু লেখা হয়েছে কি হয়নি। তাহলে লেখা শুরু করা যাক। ঠিক করে লিখুন আর কাগজ ভাঁজ করে বাক্সে ভরে দিন। আর হ্যাঁ, একদম মিথ্যে কথা লিখবেন না, তাহলে কিন্তু লেখাগুলো অদৃশ্য থাকবে না, ফুটে উঠবে। বুঝেছি। হলম কালি নোট লেখে 3 জন। মিথ্যে কথা লিখে দিলেই ঘটবে আমার তর্বে। আমি বাক্সটা নদীর পাড়ে সঠিক জায়গায় রেখে আসবো। তারপর কাল সকালে সবাই মিলে এই বাক্স ফেলে দেব নদীর জল। ঠিক আছে? কথায় আছে, অনে যা আসে বলে যাও, বলেও লিখো না, তাহলে বিপদে পড়বে। এদিকে কেমন সবাই নিজের নিজের দোষ লিখে বাক্সে ফেলে দিয়েছেন। ভাগ্যিস আমি সবার লেখা কাগজগুলো রাতের অন্ধকারে বের করে আনলাম। এইবার এই কাগজগুলো ঠকিয়ে দিলেই কেল্লা পপে। এখন সবার পাপের স্বীকারোক্তি আমার হাতের মুঠোয়। বলি নাক থেকে তো ঘুমোচ্ছ, আর পিঠটা একটু চুলকিয়ে দাও দেখি। এই জন্যই তো মাথাটা যায় গরম। আরে এই সহজ ব্যাপারটাই তো আমি বুঝতে পারিনি। মহারাজের অসুখটা হলে এই যাক,
এই রাতের বেলাতেই একসাথে একটা ঠেলি খেয়ে গেছি। এক কিলে মারবো ওই রাজার অসুখ সারবে, আবার সব কটা পারিস আয়স্তাও হবে না। এই এইবার শান্তি হয়েছে তো মন্ত্রী মশাই? যেমন অদৃশ্য লেখা ছিল সেরকমই আছে তো? কিন্তু এতে কি মহারাজের রোগ সেরে যাবে? যাবে না মানে? মনে করুন সেরে গেছে। তাহলে আজকে সভার কাজ শুরু করা যাক। ক্ষমা করবেন মহারাজ, সবার কাজ শুরু করার আগে একটা দরকারি কাজ আগে করা দরকার। না হলে আবার কখন আপনি আমাদের কারো উপর রেগে যাবেন আর আমাদের সভা থেকে তাড়িয়ে দেবেন তার তো ঠিক নেই। তাই নিন। এটা আর বিরক্ত করে দেবে। আমার এত সাহস নেই মহারাজ যে আমি আপনাকে বিরক্ত করব। আমি তো জানি নিজের পিঠ যখন নিজের চুলকোনো যায় না আর কেউ থাকে না সেই পিঠ চুলকিয়ে দেবার মতো, তখন কিরকম বিরক্তি জেগে ওঠে। তাই তো মহারাজ? এ কি পাল, নিয়ে এত কিছু কি করে চল? জানাই তো আমার কাজ মহারাজ, আর এও জানি যে আপনার এই বিরক্তির পেছনে সভাসদগণের ভূমিকা আবতে তুমিও আছো গোপাল, তাই না? আছে না, পুরো মাত্রায় আছি মহারাজ। তবে হ্যাঁ, আমি কিন্তু তাই বলে রাজকোষের হিসেবে গোলমাল করে মহারাজের কোপের কারণ হইনি মন্ত্রী মশাই। কিন্তু তার যে বলছি বলে তার অদৃশ্য কালিতে আমি কি লিখেছি সেটা জানলো কি করে? ওই ছাদকে চাই সেটাও ঠিক। কপাল ওই ভেবেছি তাতে চা ওই পড়তেই বাকি সব লেখা তো ওদের চলে এসে গেছে। এই যে হয়েছি আর প্রমাণ ঠিক। তবে আর চিন্তা নেই মহারাজ, সমস্যার সমাধান হয়ে গেছে। এখন থেকে আপনি যতক্ষণ রাত সভায় থাকবেন, প্রথমে মন্ত্রী মশাই, তারপর পণ্ডিত মশাই, আর তারপর রাজবৈদ্য পালা করে আপনার পিঠ চলকে। কেন আমি ভূমিকা দেবো? না দিলে যে আপনার কপালে অনেক বড় শাস্তি ঝুলছে মন্ত্রী মশাই। রাজকোষে যে জালিয়াতি আপনি করেছেন তার স্বীকারোক্তি আমি হাজির করবো যে মহারাজের সামনে। এই নিন মহারাজ মন্ত্রী মশাইয়ের পাপের স্বীকারোক্তি। আপনি আগে মন্ত্রী মশাইয়ের লেখাটা করুন, তারপর একে একে সকলেই স্বীকারোক্তি দিচ্ছি। দেখে মিত্রি আমি আজ থেকে চুরি করে আর তার বদলে এই হিসেব তুমি কোন দেখানোর খরচ হিসেবে দেখিয়েছো। এই সেরেছে, এটা ফুটে উঠলো কি করে? সে অনেক কাণ্ড মন্ত্রী মশাই, বাকিদের সবারটাই আছে, এত জেনে কাজ এই না না, জানতে তো হবেই। তাহলে শুনুন, এই অদৃশ্য কালি আসলে লেবুর রস। গতকাল রাতে আমি এবার লেবুর রসে অদৃশ্য লেখা কেন বা কিভাবে ফুটে উঠলো সেটা বিজ্ঞানী বোঝাবে। লেবুর রসে লেখা আগুনের তাপে ধরলে ফুটে ওঠে, কারণ লেবুর রসে থাকা অম্ল কাগজের সাথে থাকা শ্বেত সারের সাথে বিক্রিয়া করে, এবং তাপ দিলে সে বিক্রিয়া দ্রুত হয়ে কাগজের শ্বেত সার রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে দারুণ রং ধারণ করে। অনেকদিন আগে বিজ্ঞানীর কাছে ব্যাপারটা জেনেছিলাম, আজ কাজে করে দেখালাম। এবার মন্ত্রী মশাই দেখুন, মহারাজের সেবা করা ভালো, তার বদলে চাবুক খাওয়া ভালো। আগে যেমন বুনো ওল তেমনই তো বাধা তেঁতুল হবে মন্ত্রী মশাই। যাক মশাই মেজাজ আবার বিগড়ে যাওয়ার আগেই কাজ শুরু করে দিন ও বাকিদেরকে সেবা করার সুযোগ করে দিন। আজ থেকে ভুল হলে শুধরে নেবে ভুলকে। মন্ত্রী মশাই মহারাজের পিঠ নেবে চুলকে।